আপনি সবসময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বলেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ, জেকে ভাইয়ের কাজ, দুটো একসাথে সামলাতে হয়। আপনি ত্রিতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়। সো আমার বহু পুরনো বড় ভাই, সেই জন্য। আর তার আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুঁল প্রত্যয়। আপনার মা তো কোম্পানির চেয়ার ওয়েম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর ত্রিতিক ভাইয়া সম্পর্কের জটিলতা তো জানেনই। তিনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর অরুর হাত খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন সেটার ব্যবস্থা করা আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়। নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথা টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল। প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কুরবান। প্রত্যয়ের সাথে অনুর নিজের ছাতাটাও নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যে ওরে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরের। রুম থেকে বেরিয়ে করিডোরে ধরে সামনে এগোচ্ছে অরু। সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসেই থামল অরু। সেই যে প্রথম দিন এসেই কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অব্দি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটির যাওয়ার ব্যবস্থা করতেই হবে। তারপর আর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুর। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে ওর। দরজায় নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে আকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঠোক দিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরেই দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল। কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগেই কৃতিক বলল। দরজা খোলাই আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনের ট্রাউজার আর টি শার্টের দুটোই রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডালউড পারফিউম আর মাতাল করা পুরুষালি গন্ধ ম করছে কৃতিকের রুমে। কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে অরু, বেহায়াদের মতো মনে মনে ভাবছে। আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরুর অন্য মনটা বলে ওঠে। ছি ছি, আবার ভুলভাল ভাবছি। তবা তবা তবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক
ভ্রু কুচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস। আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কৃতিক। তবুও অরুর উদ্দেশ্য ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দেই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি একটুখানি তো কর্তব্য তো আছে নাকি? দিন না প্লিজ। তোর আমাকে কর্তব্য শিখাতে হবে না, এসব কর্তব্য তার দাঁড়ি না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল। দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপর নিজ তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে, পা উঁচু করে। দু আঙুলের উপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তীর্যক চোখেই অরুর আগাগোড়া পরখ করছে। সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সবকিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটা যেন জলজল করছে। ওর দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্য বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামবে সে। 1 ঘন্টায় অরু 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সবকিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলেই মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর বাড়ি। কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল অরু। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে, একদিনের একটু ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীল ভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো আর ওর কোনো কাজ নেই। তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখে গেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জলজল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমেটরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিশ নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়, আর ওর বাবা বরাবর জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত।
এখন এলিসাকে সেসব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয় তোর বাবাকে শুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক এই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবার যে এই একইভাবে নোংরা কাজ করবে না তার কি গ্যারান্টি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতিক অন্যবার সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবু আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে ঘুমট হয়ে কুণ্ডলি পাকানো এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথলিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ক্যাথলিন মেয়েটা জেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁসফোঁস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল, যার লেজে পা দিয়েছে সে কোনো ডোরা কাটা সাপ না, বরং বিষে দিয়ে ভরা ড্রাগন। এলিসা ভ্রু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো? একটা মেয়ের জন্য চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ তা বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস, যে কে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন আরুর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথায় ডরমিটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া আরুর ব্যাক স্টেজে বেসমেন্টে আটকে রেখেছিল। আরো একবার চমকালো এলিসা, মুখ ফুটে বলল, ক্যাথ হঠাৎ এসব কেন কেন করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল। হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা আধা ঘন্টা যাবত ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখে মুখের অবস্থা বিভৎস দেখে বোঝাই যাচ্ছে সারা দিন রাত একাকার করে কেটেছে। বাদামি রঙের ব্রেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কিনা বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে পুনরায় আরো এক দস্তুর কেঁদে ভাসালো ক্যাথলিন। আপু, জেকে ভাইয়া আমার সাথে এইসব কেন করলো বলো তো? কাঁদতে কাঁদতে বলল। এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিনে কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছা করে দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃত্তিক করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি। আর আজ আবারও একই ভুল করছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পিঠ বিরিয়ে বলল, Shair was completely right. He is upset with his stepsister. Holy shit. মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপর মনের মানুষটার মন যদি অন্য কারো দখলে, এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে আজ তা সরাসরি অনুভব করলো ওরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ কোনো দিনের শুরুতেই বুঝতেই পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই তার বিদেশিনী বান্ধবীর
ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে। হতে পারে, আবার নাও হতে পারে। অরু ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো, এই বিদেশিনী তো নিখিল ভাইয়ের প্রেমিকা। এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালে সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সউচ্চ চূড়া নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করছে না করছে সবই আড়ালে খেয়াল করেছে, কিন্তু ফিরে যাওয়ার আগেই হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি অরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আবার বকুনি কিংবা কৃতিকের অপমান, কোনো কিছুতেই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এতদূর চলেও এসেছে তার ঘর কোনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন ওর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরু দাঁড়িয়ে রইতে পারল না, কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাসাবৃত জমিনে দুহাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালি ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতেই সবাইকে মিথ্যা বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ের ফোঁটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এইভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেম করা কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই আকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখলো পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান্ট কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে কেউ খুশি হবে নাকি লজ্জা হবে। কি হলো? আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপরে হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাটকা টান দিয়ে ওকে দাঁড় করায়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু কি জানিস তো সেটা আমি পারবো না। কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলের দিকে তাকালো, যারা এখনো গভীর চুমুতে মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনার সাথেই একত্রে লিভ টুগেদারে আছে, বাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুইজনের সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়ে মেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলে, টি রিলেশনশিপ, এর বেশি বুঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না অরু। ওর মাথাটা হনহন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানের পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। তা মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর পে বয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। অরুর ভ্রম ভেঙে গেল। ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় অরুর
আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কক্ষই না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে পড়ল। আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল। আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। অরু 2 কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দেব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধালো, আর ইউ শিওর যা চাইবো তাই পাবো? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃতিক অন্য দিকে ঘুরে হাসি সংবরণ করলো। মনে মনে ভাবলো, পিচ্ছি মেয়ের মায়ে পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাঁকে ঠাঁট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল। ফ্যাস ফ্যাস করে কান্না বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নি দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজের হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেটটা পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণ বুকটা হালকা লাগছে অরুর, যদিও ভেতরের কষ্টটা আকাশ সম। তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে অরু, যার দরুন হেঁচকি ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর 2 হাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতে সে হাতের বাঁধন বারবারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য।